হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের পার্টনার কিশোর স্যার চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওতে, যেখানে আমরা পড়ছি এবিটি এর মাধ্যমিকের প্রশ্ন উত্তর সলভ। তো আমরা অলরেডি অনেকগুলো ক্লাস করেছি, অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেখানে বিভিন্ন বিষয়ের এবিটি এর সলিউশন কিন্তু দেওয়া আছে। এবং এই সলিউশনে দেখলে তোমাদের কী হবে, এই সলিউশন দেখলে এর সঙ্গে সঙ্গে তোমাদের রিভিশন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ শুধু উত্তর নয়, প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নটার কিন্তু আলোচনা সংক্ষিপ্তভাবে হয়ে যাচ্ছে এখানে ক্লাসের মাধ্যমে। সেই জন্যই বলবো সবাই এই ক্লাসগুলো দেখো, কারণ এই ক্লাসগুলো দেখলে পরে তোমাদের মাধ্যমিকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই সম্পর্কে আইডিয়া হবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু জানা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কুইক রিভিশনের জন্য অবশ্যই ইউটিউবে তোমরা আমাদের চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারো। তো 200 আজকে যে প্রশ্নটা করছি আমরা সেটা 227 পাতায় আছে। এই 227 পাতায় যে প্রশ্ন আছে, দেখো প্রথমে এমসিকিউ 1 নম্বরে যে প্রশ্নটা আছে বলেছে পর্যায়ন এর প্রধান মাধ্যম। পর্যায়ন অর্থাৎ অবরোহণ, আরোহণ এবং সমতলীকরণ, এই যে ঘটনাটা ঘটছে উঁচু জায়গাতে ক্ষয় এবং নিচু জায়গাতে সঞ্চয়, এই গোটা প্রসেসটার মাধ্যমে ভূভাগের যে সমতলীকরণ হচ্ছে, যেকে পর্যায়ন বলছি আমরা, এটাতে মেইন যে প্রাকৃতিক শক্তিটা, যে এজেন্টটা কাজ করছে সেটা হচ্ছে কি, নদী। পরের প্রশ্ন হচ্ছে প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে কি বলা হয়? মিশরে বলা হয় সেরির, আর সাহারায় বলা হয় আর্ক। ঠিক আছে, হামাদা তো অন্য কিছু চলে গেল এটা। এর পরের প্রশ্ন দেখো, নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়। আচ্ছা, এখান থেকে বলে দেই, তাহলে প্রথম অধ্যায়ের প্রথম পেজ থেকে তোমাদের কিন্তু অবশ্যই একটা শর্ট প্রশ্ন আসবেই। প্রথম প্রশ্নটা ভালো করে করতে হবে। আর হ্যাঁ, বারবার এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে টেস্ট পেপারে, যে বালুকাময় মরুভূমি, পাথুরে মরুভূমি কোথায় কী নামে পরিচিত, কোন মহাদেশে কোন মরুভূমিতে কী নামে পরিচিত, সেগুলোও কিন্তু খুব ভালো করে লিস্টে পড়ে যাবে। তারপর প্রশ্ন ছিল নৈশদ্যুতি মেঘ, যেটাকে বলা হয় মাদার অফ পার্ল ক্লাউড, এটা কোথায় দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এটা দেখা যায় কোথায়? বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে দেখা যায়। ঠিক আছে, এটা বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে কিন্তু দেখা যায়। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন আছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপের যন্ত্র। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্র দিয়ে মাপা হয়? আগে একটা মেসোস্ফিয়ার হবে, এটা হলো হাইগ্রোমিটার। এই যে হাইগ্রোমিটার। তাহলে বাকি যন্ত্রগুলো দিয়ে কি কি মাপা হয়? বাকি যন্ত্রগুলো আছে কি, যেরকম আছে সাইক্রোমিটার। সাইক্রোমিটারও দিয়ে কিন্তু বায়ুর আর্দ্রতা মাপা হয়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় না, কিন্তু বায়ুর চরম যে আর্দ্রতা সেটা মাপা হয়। ব্যারোমিটার দিয়ে মাপা হয় বায়ুর চাপ, আর অ্যানিমোমিটার দিয়ে মাপা হয় গতিবেগ, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র। ঠিক আছে, তাহলে বায়ুর দিক নির্ণয়ের যন্ত্রের নাম কি? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর প্রবাহের দিক নির্ণয় করা যায়? বাত পতাকার সাহায্যে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে এল নিনোর প্রভাব দেখা যায়। এল নিনো, বারবার এই প্রশ্নটা আসছে, এল নিনো লা নিনা। তো এল নিনোর প্রভাব কোথায় দেখা যায়? এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের কোন জায়গাটায়? প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে, বা পেরু, চিলি, ইকুয়েডরের যে উপকূল আছে, পশ্চিম উপকূল, সেখানে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোতের নাম। সমুদ্র স্রোতগুলো ইম্পর্টেন্ট। 3টা যে মহাসাগর আছে, প্রশান্ত, ভারত আর আটলান্টিক মহাসাগর, এই 3টা মহাসাগরেরই 2টা করে শীতল আর 2টা করে উষ্ণ স্রোতের নাম সবাই খুব ভালো করে মুখস্থ করে যাবে। এটা শর্ট প্রশ্ন আসতে পারে, যে 2টি উষ্ণ স্রোতের নাম বা একটি উষ্ণ একটি শীতল স্রোতের নাম লেখো, তখন কিন্তু দিতে হবে। এটা অনেকবার মাধ্যমিক পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। তাহলে সমুদ্র স্রোত ইম্পর্টেন্ট ওখান থেকে, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। তাহলে এর উত্তর হবে কি? এর উত্তর হবে বেরিং স্রোত। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের উত্তরে আছে বেরিং প্রণালী, যেখানে এশিয়া মহাদেশ এবং যে উত্তর আমেরিকা মহাদেশ আছে, দুটার মধ্যে সামান্য একটু গ্যাপ আছে, যেটাকে বলা হয় বেরিং প্রণালী। আর ওই বেরিং প্রণালী দিয়েই মেরু থেকে শীতল সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে, সেই জন্য উত্তরটা হবে বেরিং স্রোত। তারপর আছে একটি ধাতব বর্জ্য, খুব সহজ। এখানে যে প্রশ্নটা হচ্ছে ধাতব বর্জ্য পদার্থ থেকে। এর মধ্যে দেখো যে অপশনগুলো আছে, তার মধ্যে কোনটা ধাতু অবশ্যই একটাই থাকবে, যেহেতু ধাতব বর্জ্য বলছে।
দেখো মিথাইল ক্লোরোফর্ম, এটাও কিন্তু অধাতু বা এটা একটা রাসায়নিক পদার্থ। তারপরে প্যাথোজেন, এটাও হবে না। অ্যাসিডও জানো এটা একটা লিকুইড। তাহলে এখানে ধাতু হচ্ছে কি সীসা, যদিও তরল ধাতু। পারদও কিন্তু কি করায় একটা বর্জ্য, তাই না? বিভিন্ন যন্ত্রপাতি থেকে নির্গত হয় এই পারদ। পারদ আবার কি করে, পারদ থেকে রোগ সৃষ্টি হয়, তাই না? পারদ থেকে রোগ সৃষ্টি হয় কোথায়? জাপানের মিনামাটা যে সাগর আছে সেখানে পারদ দূষণের ফলে কিন্তু জাপানে এক সময় একটা বিশেষ ধরনের রোগ ছড়িয়ে পড়ছিল সেই মিনামাটা যে হ্রদ আছে তার মাছ খেয়ে। সেই রোগটার নাম কি? সেই রোগটার নামই মিনামাটা। ওই জন্য সীসা থেকে কি রোগ হয়? সীসা দূষণের ফলে কি রোগ হয়? ডিসলেক্সিয়া। ঠিক আছে, শিশুদের ব্রেন সম্পূর্ণ হয় না, সে লেখা উল্টাপাল্টা দেখবে, পি কে দেখবে কিউ, হ্যাঁ, ডি কে ছোটো হাতে ডি কে বি মনে করবে, এই ধরনের আরও অনেক কিছু জিনিস। তারা বল ক্যাচ ধরতে পারবে না, ঠিক আছে, সাধারণ অন্য তার সমবয়সী বাচ্চাদের সঙ্গে খেলতে পারবে না। এটা হচ্ছে সীসা দূষণের ফলে হয়, ঠিক আছে। তারপর আছে ভারতের দক্ষিণতম পর্বত। ভারত যে আছে, ভারতীয় উপমহাদেশ, সেখানে যে দক্ষিণ ভারত আছে, এই দক্ষিণ ভারতের সর্বদক্ষিণে যে পাহাড়টা আছে তার নাম হচ্ছে কার্ডামাম পর্বত। এরপরে আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডে আর কোনো পর্বত নাই। নেক্সট হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এবার কারাকোরাম পর্বত, কারাকোরামে যে কেটু বা গডিনোস্টিন বা কেটু, এটা অনেকে চোখ বন্ধ করে দিয়ে আসলে পুরো ভুল হবে। গডিনোস্টিন বা কেটু কোথায় আছে? এটা কিন্তু হিমালয় পর্বতে নেই, হিমালয়ের সমান্তরালে বিস্তৃত আর একটা পর্বত যেটার নাম হচ্ছে কি কারাকোরাম। কারাকোরাম পর্বতে কিন্তু অবস্থিত, ঠিক আছে। ওই জন্য ওটা আলাদা। যদি বলে সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কেটু হবে, আর যদি বলে হিমালয়ে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? চিকমাগালুর। চিকমাগালুর আবার কোথায় আছে? কর্ণাটক রাজ্যে, ঠিক আছে। এবার জোরহাটে কি আছে তাহলে? জোরহাটে, আসামের জোরহাটে কি আছে? জোরহাট চা গবেষণা কেন্দ্র। কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরের সঙ্গে কি যুক্ত বলো তো? কোয়েম্বাটুর শব্দটা, এই শব্দটার সঙ্গে কোয়েম্বাটুরকে কি বলা হয়? হ্যাঁ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এটা ম্যাপ পয়েন্টিংয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন্দ্রীয় কফি, এই যে কফি গবেষণা কেন্দ্র, চা গবেষণা কেন্দ্র, সবগুলোই কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য করে রাখতে হবে। লখনৌতে কি আছে বলো তো? লখনৌতে কি আছে? আখ গবেষণা কেন্দ্র আছে, ঠিক আছে। তারপরে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র, ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ রাজ্যে, জামশেদপুর, ঠিক আছে। জামশেদজি টাটার সহযোগিতায় ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল এই টিস্কো। তারপরে যেটাকে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র নামে পরিচিত। শিপিং লাইন, শিপিং লেন, দুইটা জিনিস হয়। শিপিং লাইন, শিপিং মানে শিপ মানে জাহাজ, তাহলে শিপ মানে এটুকু তো বোঝা গেল যে শিপিং শব্দটা আসছে জাহাজ থেকে, জলে চলে। তাহলে শিপিং লাইন বললে মনে রাখবা, লাইন বললে যে কোম্পানির জাহাজগুলো সমুদ্রে চলাফেরা করে তাদের বলা হয় শিপিং লাইন। আর যে রাস্তা দিয়ে সমুদ্রের মধ্যেও কিন্তু একটা নির্দিষ্ট কতগুলো ইন্টারন্যাশনাল জলপথ আছে, যেই রাস্তা ধরে ধরে এই জাহাজগুলো চলাচল করে তাকে বলা হয় শিপিং লেন। তার সঙ্গে থাকবে লেন, লেন মানে রাস্তা, পথ। তারপরে প্রশ্ন, তাহলে এটা গেল জাহাজের সংস্থা। পরে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টা ছিল? 53টা। তারপরে বলেছে লাস্ট চ্যাপ্টার থেকে 73F/15 মানচিত্রের আরএফ কত? এর আরএফ মনে রাখবে 1:50,000। এটাই তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। 1:50,000 যেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের আরএফ কত। আর আসতে পারে মিলিয়ন শিটের আরএফ কত। মিলিয়ন শিট মানে আমি বলেছিলাম, ক্লাসের ভিডিও দেওয়া আছে, যেখানে মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষে 1 মিলিয়ন হয়, তাই না? তাহলে 10-এর পরে কয়টা শূন্য হবে? কয়টা? 5টা শূন্য হবে, তাহলে এটা হবে 10 লক্ষ। তাহলে মিলিয়ন শিট। এর আবার অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারগুলো পড়তে হবে। তাহলে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয় দ্রাঘিমাগত আর অক্ষাংশগত বিস্তার। আর যেটা আছে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার কত হয়? 15 মিনিট ইন্টু 15 মিনিট। এগুলো কিন্তু আসতে পারে এখান থেকে। পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন আছে কি? শুদ্ধ অশুদ্ধ,
শুদ্ধ অশুদ্ধের প্রথম 1 নম্বরে আছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলোকে কি বলা হয়? মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলা হয়, এটা সঠিক শুদ্ধ। যদি হয় নদীতে, তাহলে নদী ক্ষয়কাজের ফলে, স্বাভাবিক ক্ষয়কাজের ফলে হ্যাঁ যে অবশিষ্ট পাহাড় দেখা যায় বা অবশিষ্ট ভূমিরূপ দেখা যায় তাকে বলা হয় মোনাটনক, দুইটা আলাদা হবে। মরুভূমি বললে ইনসেলবার্স, বায়ুর ক্ষয়কাজের ফলে ইনসেলবার্স গঠিত হয়, পড়া ছিল না? এটাই হচ্ছে মরুভূমিতে অবশিষ্ট পাহাড়। উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি বলছে, উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম, এটা অশুদ্ধ। ঠিক আছে, শীতল বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়। মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ। মেঘালয় মালভূমি, মেঘালয়ে যে শিলং আর যে চেরাপুঞ্জি মৌসিনরাম আছে, ঠিক আছে, মেঘালয়টা পুরোটাই মালভূমি অঞ্চল, এটা সম্পূর্ণটাই একটা কি দাক্ষিণাত্য মালভূমির একটা বিচ্ছিন্ন অংশ, এটা শুদ্ধ। সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে সেই অবস্থানটা কি? সেটা কি সিজিকি? এটা সূর্য, ঠিক আছে, এখানে আছে পৃথিবী, আর ধরে নাও এখানে সমকোণে আছে, এখানে চাঁদ আছে। তাহলে এই যে অবস্থানটা, এই অবস্থানটাকে কি বলে? এই অবস্থানটাকে কি সিজিকি অবস্থান বলে? সিজিকি মানে কি সরল রেখায় থাকবে। তাহলে এটা হচ্ছে মোড়াকোটাল অবস্থান, যখন অমাবস্যার পূর্ণিমা থেকে অষ্টমী তিথিতে থাকে এই অবস্থাটা, এই সময় জ্বরের প্রবলতা কম হয়ে যায়, এটাকে বলা হয় মোড়াকোটাল। তাহলে এটা ভুল উত্তর হচ্ছে, সিজিকি অবস্থান নয়, এটা অশুদ্ধ হবে। তারপর একটা কি আছে? তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে। হ্যাঁ অবশ্যই এটা শুদ্ধ। তথ্য প্রযুক্তি শিল্প অর্থাৎ যে কোনো ধরনের সফটওয়্যার, হার্ডওয়্যারের যে কাজ, এগুলো গোটা বিশ্ব জুড়ে চলে। এক দেশ অন্য দেশের যে কোনো একজন তথ্য প্রযুক্তি শিল্পে উন্নত ইঞ্জিনিয়ারকে হায়ার করতে পারে, যেখানে আউটসোর্সিং ব্যাপারটা হয়, এই জন্য এটা গ্লোবাল শিল্প। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, এটাও শুদ্ধ। ঠিক আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতি রাস্তাঘাটকে লাল রঙে দেখানো হয়, সবুজ রঙে দেখানো হয় গাছপালা স্বাভাবিক উদ্ভিদকে, আর খয়েরি রঙে বা বাদামি রঙে দেখানো হয় উচ্চতা, ভূমির উচ্চতা, যেটাকে বলা হচ্ছে কি সমোন্নতি রেখা। অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটা অশুদ্ধ হবে, কারণ অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাসীয় বর্জ্য, গ্যাসীয় পদার্থ অ্যামোনিয়া গ্যাস। এটা কোথা থেকে লিক হয়? কোল্ড স্টোরেজ হিমঘর যে আছে, যেখানে আলু রাখা হয়, সেখানে অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার বেশি হয়, আর এই অ্যামোনিয়া গ্যাস লিক করে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। এবার শূন্যস্থান আছে, পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে। কোন গতিতে পলল বেজনী গড়ে ওঠে? এটা হচ্ছে মধ্য গতিতে। নদী যখন পার্বত্য প্রবাহ থেকে প্রথম সমভূমিতে নামে, যখন মধ্যগতি শুরু হয়, তখনই পাহাড় থেকে নেমে নিয়ে আসা সমস্ত পলি বালি নুড়ি শিলাখণ্ড জমা করে সেখানে হাত পাখার মতো যে ভূমিরূপটা তৈরি করে, হ্যাঁ, তালের যে হাত পাখা থাকে, তাকে বলা হয় কি পলল বেজনী। ঠিক আছে, পলল বেজনীর মাঝখান দিয়ে নদীটা এঁকে বেঁকে ভাগ হয়ে প্রবাহিত হয়। তারপর জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়। জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় দেখা যায়? অ্যান্টার্কটিকা মহাদেশে। ঠিক আছে, অ্যান্টার্কটিকা। তারপরে ভারতের জনবন্টনের সূচক হলো, ভারতের জনসংখ্যার বন্টনের সূচক হলো সমভূমি, ঠিক আছে, বা ভূপ্রকৃতি বলা যায়। সমভূমি অঞ্চলগুলিতে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি, মালভূমি আর পার্বত্য অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে কম। বেশ, মৌসুমি বায়ুর পরের প্রশ্ন 4 নাম্বার আছে, মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে। এটা একটু উঁচু ক্লাস থেকে চলে আসছে, এটা মনে রাখবে, এটা পূবালি জেট হবে। পূবালি জেট বায়ুর প্রভাবে যেমন মৌসুমি বায়ুর আগমন ঘটে, তেমনি এর দ্বারা মৌসুমি বায়ুর প্রত্যাগমনকেও এই জেট বায়ুটা প্রভাবিত করে। তারপর আছে কি মালাবার উপকূলে বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? এখানে বালিয়াড়িগুলিকে বলা হয় থেরিস। পরের প্রশ্ন আছে ডিউরি ক্রাস্ট ড্যাশ মৃত্তিকা দেখা যায়। কোন মৃত্তিকা ডিউরি ক্রাস্ট দেখা যায়? ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকায় ডিউরি ক্রাস্ট দেখা যায়। তারপরে প্রশ্ন আছে ভাঙা টিভি একটা ড্যাশ ধরনের বর্জ্য। কি বর্জ্য? যে কোনো ধরনের যন্ত্রপাতি যেটা ইলেকট্রিক দিয়ে চলে, সেটা যখন নষ্ট হয়ে যায় তখন ওটা ই বর্জ্য হয়ে যায়। ই বর্জ্য বা ই ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট,
বা বর্জ্য। ঠিক আছে, হয়ে গেল শূন্যস্থান। এরপরে আছে কি, এরপরে আছে দু একটি শব্দে উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, কেটেল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? এই যে পলি সঞ্চিত হয় তখন তাকে বলা হয় ভার সঞ্চয়। কেটেল হ্রদ কোথায়? কেটেল হ্রদ কোথায় দেখা যায়? বহির্বিধৌত সমভূমিতে দেখা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন আছে হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সঙ্গে যুক্ত? এটা হবে কি, হীরক চতুর্ভুজ যুক্ত হচ্ছে রেলপথের সঙ্গে। ঠিক আছে, আর সোনালী চতুর্ভুজ কিসের সঙ্গে যুক্ত? সড়ক পথের সঙ্গে। এরা কোন কোন মেট্রোপলিটন শহরকে যুক্ত করেছে? 4টা মেট্রোপলিটন শহরকে, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। এই যে চতুর্ভুজের মতো দেখতে হয়, এই কারণে একে বলা হয় চতুর্ভুজ বলছে। সড়ক পথের ক্ষেত্রে সোনালী চতুর্ভুজ আর রেলপথের ক্ষেত্রে হীরক চতুর্ভুজ। 2 নম্বর প্রশ্নটা, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। তাহলে এখানে 3 রকমের হিমবাহ আমরা পড়েছিলাম, যে উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ আর মহাদেশীয় হিমবাহ। তাহলে এখানে উপত্যকা হিমবাহের সবথেকে বৃহত্তম পৃথিবীর উপত্যকা হিমবাহ কি? আলাস্কার হুবার্ট। আলাস্কার হুবার্ট, এটা হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার, কারণ এখানে বাতাসের কণাগুলো কি অবস্থায় আছে? আয়নিত অবস্থায়, এটা হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন আছে বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? তাহলে খাল বা ক্যানেল কয় প্রকার হয়? 2 প্রকার। একটা হচ্ছে খাল বা আমরা যাকে ক্যানেল বলি, এটা 2 রকমের হয়। একটা হচ্ছে নিত্যবহ আর একটা হচ্ছে প্লাবন খাল। অনিত্যবহ বা প্লাবন খাল। একটা হলো নিত্যবহ খাল, যখন নদীতে বাঁধ দিয়ে ব্যারেজ নির্মাণ করে তার দুপাশে ক্যানেল তৈরি করা হয় বা খাল, তখন সেটা হয় নিত্যবহ। আর যখন এই ব্যারেজ থাকে না, তখন তাকে বলা হয় অনিত্যবহ বা প্লাবন খাল। প্লাবন কখন আসে? বর্ষাকালে আসে। তাহলে বর্ষাকালে অতিরিক্ত জলটা এই ক্যানেল দিয়ে বাইরে হয়ে যায়, এই জন্য তখন এটাকে বলা হয় প্লাবন খাল। তাহলে কি হবে? বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা বেশি হবে? তাহলে অবশ্যই প্লাবন খালের ভূমিকা বেশি হবে। এবার কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি, কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত? কাশ্মীর উপত্যকায় যে উর্বর পলিমাটি হয়, যেখানে কি চাষ হয়? জাফরান চাষ হয়, এটা হচ্ছে কারেওয়া নামে পরিচিত। কারেওয়া কি জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য। পরের প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? তাহলে দেরাদুনে। দেরাদুনে আর কি কি সংস্থা আছে, অফিস আছে? দেরাদুনে আছে। দেরাদুন কোথায় অবস্থিত? দেরাদুন ম্যাপ পয়েন্টিংও ইম্পর্টেন্ট। কোথায়? উত্তরাখণ্ডে আছে, উত্তরাখণ্ড রাজ্যে। এখানে আছে কি? বনভূমি কেন্দ্র, বনভূমি গবেষণা কেন্দ্র। ঠিক আছে, তারপরে আর কি কি আছে? অনেকগুলো গবেষণা কেন্দ্র এখানে আছে। ঠিক আছে, দেরাদুন ইম্পর্টেন্ট খুব। তারপর শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? কোন রাজ্যে শতকরা পরিমাণে বনভূমি বেশি আছে? এটা হচ্ছে মিজোরাম রাজ্যে। যদি বলে এরিয়া, ক্ষেত্রফল হিসেবে বেশি বা টোটালে বনভূমি কোথায় বেশি আছে, তাহলে উত্তর হবে মধ্যপ্রদেশ। তাহলে উত্তর হবে মধ্যপ্রদেশ রাজ্যে। যদি বলে টোটাল ক্ষেত্রফলে বেশি হবে, তাহলে মধ্যপ্রদেশ। মনে রাখতে হবে এই 2টা প্রশ্ন। পার্সেন্টেজে মিজোরাম আর মোট ক্ষেত্রফলে বেশি মধ্যপ্রদেশ। ডান দিক বাদিক, সেল, সেলের পুরো নাম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেলের সঙ্গে যুক্ত রিলেটেড কোন স্থানটা? সেল কোথায় আছে? নিউ দিল্লিতে। ডান দিক বাদিক কেমন করে লিখবে? তোমার পরীক্ষার সময় একদম সাজিয়ে লিখবে, সঠিক উত্তরটা এরকম করে পাশে নাম্বার দিয়ে সাজিয়ে লিখবে। ঠিক আছে, এরকম কখনোই করবে না, এরকম 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 করা যাবে না, এটা ভুল পদ্ধতি। তাহলে এখানে অবশ্যই সাজিয়ে একবারে লিখতে হবে। 4 নাম্বার এটা পবন হংস, এটা একটা আকাশপথে একটা প্লেনের সংস্থা। তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে? আকাশপথ হবে। উত্তর পূর্ব রেলপথ, এর সদর দপ্তর কোথায় আছে? ইউপির গোরক্ষপুরে আছে। তারপরে আছে মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা, তাহলে অবশ্যই কি? প্লায়া হ্রদ। হয়ে গেল ডান দিক বাদিক। এরপরে ছোট 2 নম্বর প্রশ্নগুলো দেখো কি কি আসছে। প্রথম প্রশ্ন আসছে অবরোহণ।
অবরোহণ মানে ক্ষয়। তাহলে বিভিন্ন বহির্জাত শক্তিগুলির দ্বারা কোনো উঁচু ভূভাগ বা ভূপৃষ্ঠের ক্ষয় যখন উচ্চতা হ্রাস হয়, ক্ষয়ের ফলে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় অবরোহণ। পলল বেজনের উৎপত্তি কীভাবে হয়? তাহলে এটা হচ্ছে মধ্যগতিতে নদী নামার সঙ্গে সঙ্গে নদীর বাহিত পলি বালি নুড়ি সঞ্চয়ের ফলে পলল বেজনের সৃষ্টি হয়। এগুলো ছবি দিতে হবে অবশ্যই। হিমপ্রাচীর সব এগুলো আলোচনা করা হয়ে গেছে, অশ্বক্ষাংশ এর আগের ভিডিওতে আলোচনা আছে। নিষ্কাশন কি? নিষ্কাশন হলো ড্রেন, অর্থাৎ কোনো তরল পদার্থ যখন, ঠিক আছে, নিকাশি ব্যবস্থা যেটাকে ড্রেন বলি, এটা হচ্ছে নিষ্কাশন। তারপরে ভরাটকরণ ল্যান্ডফিল, তাহলে শহরের বর্জ্য আবর্জনা যখন শহর থেকে একটু দূরবর্তী স্থানে নিচু স্থানে জমা করা হচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভরাটকরণ। মালনাদ কি? মালনাদ কি? কর্ণাটকের পশ্চিমের যে যে উঁচু ভূমি আছে, ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম অংশটা যেখানে পশ্চিমঘাট পর্বত আছে, সেই অংশটাকে বলা হচ্ছে মালনাদ। আর এর পূর্ব দিকের যে বিস্তীর্ণ মালভূমি অঞ্চল যেটা সামান্য ঢেউ খেলানো, তাকে বলা হচ্ছে কি? ময়দান। মালনাদ মানে পাহাড়ি দেশ। প্লাবন খাল একটু আগে আলোচনা হলো। পশ্চিমী ঝঞ্ঝা কি? পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকালে পশ্চিম ভারতে, ঠিক আছে, সুদূর ভূমধ্যসাগর থেকে আগত নিম্নচাপের কারণে যে বৃষ্টিপাত হয়, যার জন্য ঠান্ডা বেড়ে যায়, তুষারপাত হয় কাশ্মীরে, হ্যাঁ, উত্তরাখণ্ডে, তারপরে দার্জিলিংয়ে, সেটাই হচ্ছে কি? পশ্চিমী ঝঞ্ঝা। অনুসারী শিল্প সহজ, তাই না? তো জানাশোনা প্রশ্ন এগুলোই রিপিট হবে বারবার। ডিগ্রি শিট একটু আগে বললাম, তাহলে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, যেটাকে মিলিয়ন শিটও বলা হয়। সক্রিয় সেন্সর জানো? সক্রিয় কি? যেগুলো, হ্যাঁ, আকাশে মেঘ থাকলে রাত্রিবেলায় বা যে কোনো পরিস্থিতিতে উপগ্রহ চিত্রে থাকা যে সেন্সর বা ক্যামেরা যা ছবি তুলতে পারে, এগুলোকে বলা হচ্ছে সক্রিয় সেন্সর, ঠিক আছে। তারপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, ইয়ারদাং জিউগেন, এগুলো এটা বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার থেকে, ঠিক আছে। ইয়ারদাং জিউগেন এটা বায়ুর ক্ষয় কাছে ওখানে পাবা। কোন কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত এবং কেন, এটা খুব সুন্দর করে ভিডিওতে দেওয়া আছে। কোনো দুটি স্থানে মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে কত? মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট, ঠিক আছে। এটা পুরো সুন্দর করে বোঝানো আছে। 3R বলতে কি বোঝে? এর আগের এটা রিপিটেড কোশ্চেন হচ্ছে। 3R 4R বর্জ্য ব্যবস্থাপনা খুব ভালো করে পড়বে। তোমার বাড়ি ও বিদ্যালয়ে প্রাপ্ত বর্জ্যগুলির নাম লেখো, সহজ। কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য, এটাও মৃত্তিকা চ্যাপ্টারে ভারতের মৃত্তিকাতে আছে। পেট্রোকেমিক্যাল শিল্পগুলি উপকূলের কাছে গড়ে ওঠে কেন? কারণ এগুলো দাহ্য পদার্থ, কেমিক্যাল, আর এগুলো আসে বেশিরভাগ কি? বিদেশ থেকে, সেই জন্য পরিবহন এর ক্ষেত্রেও সুবিধা হয়, এই কারণে উপকূলের কাছেই গড়ে ওঠে এগুলো, ঠিক আছে। তো নেক্সট দেখো, উপগ্রহ চিত্রের গুরুত্ব, সহজ প্রশ্ন। উপগ্রহ চিত্র সংগ্রহের কৌশলগুলো দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ লিখতে হবে। আর বাদবাকি এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, এটা খুব সম্ভাবনা এবার আসার। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, ইম্পর্টেন্ট খুব। আর নেক্সটতে দেখি তারপরে প্রশ্নগুলো, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এটাও খুব আসার সম্ভাবনা, ইম্পর্টেন্ট এগুলো, ভিভিআই। তারপরে আছে কি? কার্পাস চাষের অনুকূল পরিবেশ, হ্যাঁ, ধান, গম, চা আর কার্পাস পড়ে নেবে ভালো করে। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার মাধ্যমিক পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তাহলে এই যে কোশ্চেন পেপারটা ছিল, যেটা পেজ নাম্বার ছিল কত? 227 পেজ, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে। তো নেক্সটে এরপরের যে কোশ্চেন পেপারটা আছে সেটা করব। তো সবাই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সটে আরেকটা কোশ্চেন পেপার নিয়ে, ঠিক আছে। সবাইকে বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য, আর সবাই খুব ভালো করে মন দিয়ে পড়ো, পরীক্ষা অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ।